শীতকাল এলে আপনারাও কি আমার মতো ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন? মানে হাঁচি, কাশি, সর্দি, জ্বর লেগেই থাকে? সেরকমটা যদি হয় তাহলে আপনারাও আমার মতো এরকম চ্যবনপ্রাশ বাড়িতে বানিয়ে খান। প্রত্যেকদিন ১ চামচ করে যদি এই চ্যবনপ্রাশ খাওয়া হয় তাহলে দেখবেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর এই শীতকালজনিত যেসব অ্যালার্জির সমস্যা সেগুলো অনেকটা দূরে থাকবে আপনার থেকে। আর বাজারের প্রসিদ্ধ যে চ্যবনপ্রাশ যেটা আমরা কিনে খাই সাধারণত সেটা টেস্ট আমার একটুও ভালো লাগে না। সেই জন্য এখন এভাবে চ্যবনপ্রাশ নিজেই বানাই। বাড়িতে এই চ্যবনপ্রাশ বানানো কিন্তু ভীষণ সহজ। প্রথমে আমি 1/2 কেজি আমলকি নিয়ে আমলকিগুলো ভালো করে ধুয়ে তারপর এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। একটা কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে তার উপরে একটা এই ছিদ্রযুক্ত থালায় আমলকিগুলো রেখে থালাটাকে ঢাকা দিয়ে আমলকিগুলোকে নরম হওয়া পর্যন্ত স্টিম করে নিয়েছি। আমলকিগুলো ভালোমতো স্টিম হয়ে গেলে দেখবেন এগুলো এরকম ফেটে গেছে। সেটা দেখেই বুঝতে হবে, তারপর নামিয়ে নেবেন আমলকিগুলো। তো গরম অবস্থায় ছাড়াতে যাবেন না, তাহলে হাতে ছাকা খেতে পারেন। আমলকিগুলো নামিয়ে নেওয়ার পর ১০-১৫ মিনিট রেখে দেবেন, তাহলে দেখবেন আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। তারপর আমলকির ভেতরে এই যে বীজগুলো রয়েছে বীজগুলো বের করে ফেলে দিতে হবে। তো একই রকম ভাবে সমস্ত আমলকির বীজগুলো আমি এভাবেই বাদ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী আমলকির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে এই চ্যবনপ্রাশ তৈরি করতে পারেন। একবারে বেশি করে বানিয়ে ৬ মাসের জন্য কিন্তু এই চ্যবনপ্রাশ স্টোরও করে রাখা যাবে। এদিকে সমস্ত আমলকির বীজ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কিছু তুলসী পাতা রেডি করে নেব। আমি কিছু ডাল সমেত পাতা নিয়েছি এখানে। এর মধ্যে থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। শুধু ওপরের ডগার দিকে যদি একটুখানি ডালপালা থাকে তাহলে অসুবিধা নেই। সর্দি, কাশি, গলা ব্যথা এগুলোতে যে তুলসী পাতা কতটা উপকারী সে তো আর আমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না। তো এখানে দেখুন এই এতগুলো তুলসী পাতা আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এগুলো ওই মুঠো করে নিলে একটা বড় মুঠো হবে আরকি, এরকম। মানে এটা পরিমাণটা আপনাদের বোঝানোর জন্য বললাম। এরপর আমি এখানে নিয়েছি যষ্টি মধু। যষ্টি মধুও কিন্তু কাশি, গলা ব্যথা এগুলোতে ভীষণ উপকারী। ওই আমার বাঁ হাতে যেটা রয়েছে এরকম টাইপেরই দেখতে হয়, দোকানে কিনতে পাওয়া যায়। দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন এগুলো আপনারা। এরকমই ২ টো স্টিক নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপর আমি এগুলো ছোট, ছোট টুকরো করে এভাবে কেটে নিচ্ছি। বাড়িতে থাকে না বলতে এরকম জাস্ট ২ টো উপকরণই আমি এখানে ব্যবহার করব। এক হচ্ছে এই যষ্টি মধু আর এক হচ্ছে পিপুল। আর এই ২ টো উপকরণই আপনারা বাড়ির কাছাকাছি যেকোনো দশকর্মা দোকানে কিনতে পেয়ে যাবেন। খুব কম দামে কিন্তু কিনতে পাওয়া যায়। মানে ৳১০ বা ৳১৫ নিয়ে আসলে আপনি ৩-৪ বার চ্যবনপ্রাশ বানিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, এবার চ্যবনপ্রাশের একটা মসলা আমি তৈরি করব। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে দিয়েছি ছোট টুকরো করে কেটে রাখা যষ্টি মধুটা। তার সঙ্গে পিপুল নিয়েছি জাস্ট ২ টো স্টিক, ১০ থেকে ১৫ টা গোলমরিচের দানা নিয়েছি, অর্ধেকটা নিয়েছি জয়িত্রী, একটা স্টার অ্যানিস নিয়েছি। এর সাথে নিয়েছি একটা বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ নিয়ে নেব, ৫ থেকে ৬ টা নিলেই যথেষ্ট। তার সাথে নিয়ে নেব বেশ কয়েকটা লবঙ্গ, ৮-১০ টা মতো লবঙ্গ নিলেই হবে। লবঙ্গ, পিপুল, গোলমরিচ এগুলো কিন্তু ঝাল, ঝাল হয়, মানে একটু ঝাঁঝালো হয়। আচ্ছা, এর সাথে নিয়ে নিচ্ছি ২ চা চামচ মতো মৌরি আর তার সাথে সামান্য একটু জায়ফল নেব। একটা জায়ফল নিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পরে এই জায়ফলের গুঁড়োটা জাস্ট ২ চিমটে মতো হবে, এতটা পরিমাণে গ্রেট করলেই হবে। খুব বেশি নেওয়ার কিন্তু দরকার নেই। আর সবশেষে নিয়ে নিচ্ছি ৩ টে তেজপাতা। আমি কিন্তু এখানে দারচিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য দারচিনিটা পরে অ্যাড করেছি, সেটাও দেখিয়ে দেবো আপনাদের। তো আপনারা এর সঙ্গেই দারচিনি নিয়ে নেবেন। মোটামুটি ওই ২ ইঞ্চ মতো একটা স্টিক নিলেই হবে। তো এবার এই মসলাগুলোকে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে গরম করে নেব। এগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করতে হবে না, জাস্ট ভালো করে গরম করতে হবে যাতে এগুলো সহজেই গুঁড়ো হয়ে যায়। কড়াইটা আমি হাত দিয়েই ধরে নামিয়ে নিচ্ছি, তাহলে কতটা গরম হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো মসলাগুলো গুঁড়ো করে নিয়েছি আমি। এবার এই গুঁড়ো মসলাটাকে একবার চেলে নেব যাতে যষ্টি মধুর ওই দানা দানা মতো অংশগুলো এর মধ্যে থেকে না যায় আর মুখে পড়লে সেগুলো খারাপ না লাগে খেতে। তবে এগুলোকে কিন্তু মোটেও ফেলে দেওয়া যাবে না, মানে এই অবশিষ্ট অংশটাকে। এগুলোকে মোটামুটি ১ গ্লাস মতো জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। তার সঙ্গে একটু আদা, তুলসী পাতা এগুলো দেবেন আর খাওয়ার সময় একটু মধু অ্যাড করবেন। তাহলে একটা কাঢ়া তৈরি হয়ে যাবে যেটা শীতকালে গলা ব্যথা, কাশি ওগুলোতে কিন্তু অনেকটা উপকার দেয়। আচ্ছা, প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছি, এবার আবার রেসিপিতে ফেরত আসি। তো যে মিক্সার জারে আমি মশলা গুঁড়োটা তৈরি করেছিলাম সেই মিক্সার জারের মধ্যেই আমি আমলকির টুকরোগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি বীজ ছাড়িয়ে রেখেছিলাম এবং মিহি করে সেটার একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে ঘি। গলানো ঘি যদি ব্যবহার করেন তাহলে ৩ থেকে ৪ টেবিল চামচ দিতে পারেন। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার বেটে রাখা আমলকিটা দিয়ে দেব।
আপনারা চাইলে কিন্তু আমলকির এই পেস্টটাকে একবার ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, তাহলে যদি বাই চান্স কোনো বড় টুকরো থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। তবে আমি আর এখানে আমলকিটা ছাঁকিনি, কারণ এই ছোট ছোট টুকরো যদি এর মধ্যে কিছু থেকেও যায় তাহলে মুখে পড়লে সেটা খেতে খারাপ লাগে না, আমার তো বেশ ভালোই লাগে, সেই জন্য আমি আর এটা ছাঁকিনি। তো যাই হোক, এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমলকিটা একটু ফ্রাই করছি আমি। আর ততক্ষণে ওই একই মিক্সার জারের মধ্যে আরও একটা পেস্ট আমি রেডি করে নেব। এখানে আমি 20-25টা মতো খেজুর নিয়ে খেজুরগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে খেজুরের দানাগুলো বাদ দিয়ে নিয়েছি। আর কিছুটা কিশমিশ নিয়েছি, ওই 25-30টা মতোই কিশমিশ হবে। কিশমিশগুলোকেও জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। তো এই খেজুর কিশমিশের সাথেই দিয়ে দিচ্ছি রেডি করে রাখা তুলসী পাতাটা, আর তার সাথে 35-40 গ্রাম মতো আদা দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ মিক্সিতে একদম মিহি করে আমি বেটে নেব। আর বাটার সময় যদি প্রয়োজন হয় 2-1 চামচ জল এতে অ্যাড করতে পারেন। আর একটু আগে বলছিলাম না, মশলাটা রেডি করার সময় আমি ওতে দারচিনি দিতে ভুলে গেছি। তো কিছুটা দারচিনি আমি গুঁড়ো করে নিয়েছি আলাদা করে। এর মধ্যে থেকে দারচিনির গুঁড়ো আমি 1/2 চামচ মতো ওই মশলার মধ্যে অ্যাড করে দেব। আপনারা যখন বাকি সমস্ত মশলা গরম করবেন তার মধ্যেই কিন্তু 2 ইঞ্চ মতো একটা দারচিনির টুকরো দিয়ে দেবেন, তাহলে আর আলাদা করে করতে হবে না। আর এদিকে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমলকিটা আমি ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জ্যাগারি পাউডার 200 গ্রাম মতো। আপনারা এখানে আখের গুড় ব্যবহার করতে পারেন অথবা মিছরিও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা না ব্যবহার করাই ভালো। এখানে আপনাদের মনে হতেই পারে যে 500 গ্রাম আমলকির জন্য 200 গ্রাম গুড় তো যথেষ্ট কম, কিন্তু আমি এখানে খেজুর কিশমিশ এগুলোও ব্যবহার করছি, এগুলোতেও তো যথেষ্ট মিষ্টত্ব রয়েছে। আর শেষে আমি একটু মধুও অ্যাড করব, সেই কারণে গুড়টা এখানে 200 গ্রামই অ্যাড করেছি। তবে আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন, যদি মনে হয় যে আরও একটু মিষ্টি দেওয়া প্রয়োজন তাহলে গুড় আর একটু অ্যাড করতে পারেন পরে। যাই হোক, গুড়টা আমলকির সাথে ভালো করে মিশিয়ে মিশ্রণটা আরেকটু ঘন হওয়া পর্যন্ত আমি রান্না করেছি। এবার এর মধ্যে খেজুর কিশমিশ তুলসী পাতা এবং আদার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটাকেও চাইলে আপনারা পেস্ট করার পর একটু ছেঁকে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন। আর এই পেস্টটা বানাতে কিন্তু একটু টাইম লাগবে, মানে প্রথমেই একদম 2-3 সেকেন্ডের মধ্যে এটা একদম মিহি হয়ে যাবে না। একটু সময় নিয়ে এটাকে ব্লেন্ড করবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে এটা খুব সুন্দর এরকম মিহি হয়ে গেছে। আর চাইলে 2-1 চামচ জলও এতে অ্যাড করতে পারেন যদি দেখেন পেস্ট করতে অসুবিধা হচ্ছে। আজকে এই চ্যবনপ্রাশের ভিডিওর লেন্থটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কারণ আমি চেষ্টা করেছি আপনাদের মনে যা যা কোয়েরি আসতে পারে সমস্ত কিছু সলভ করে ভিডিওটা তৈরি করতে, যাতে এটা বানাতে আপনাদের কোনো সমস্যা না হয়। যাই হোক, চ্যবনপ্রাশের এই মিশ্রণটাকে কিন্তু মিনিট 10 সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করতে করতে আপনাদের রান্না করে নিতে হবে। তো কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করতে থাকাটা একটু খাটনির তো কাজই, আমাকে দেখেই বুঝতে পারছেন। কিন্তু বাড়ির সকল সদস্যের স্বাস্থ্যের কথা মাথায় রাখলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? কেনা চ্যবনপ্রাশে যে পরিমাণ চিনি থাকে সেটা না খাওয়ানোই ভালো আমার মনে হয়। তাই একদিন এভাবে একটু কষ্ট করে বানিয়ে নিলে আপনার মনটাও শান্তি হবে আর বাড়ির সকলের শরীরও ভালো থাকবে। যাই হোক, চ্যবনপ্রাশের এই মিশ্রণটাতে এরকম ডার্ক কালার চলে এলে এবং মিশ্রণটার কনসিস্টেন্সি দেখুন একটু টাইট হয়ে গেছে, মানে একদম মাখা মাখা যেটাকে বলে সেরকম হয়ে গেছে। তো এই সময় আমি এর মধ্যে চ্যবনপ্রাশের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। পুরো মশলাটাই কিন্তু এখানে দিয়েছি। আর চ্যবনপ্রাশের এই মিশ্রণটা দেখুন এখন কিন্তু ঘি ছাড়তে শুরু করেছে, মানে এটা কড়াই থেকে ছেড়ে আসছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। এরকমটা হলে বুঝতে হবে যে আমাদের চ্যবনপ্রাশ কিন্তু অলমোস্ট রেডি। সব শেষে আমি জাস্ট নামানোর আগে এর মধ্যে 1/2 টিস্পুন মতো বিট নুন দিয়েছি সমস্ত কিছু টেস্টকে ব্যালেন্স করার জন্য। এটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে এইটুকু দেওয়া হলে চ্যবনপ্রাশের টেস্টটাই কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো ফাইনালি আমাদের চ্যবনপ্রাশ এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর এই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে রেখেই কড়াইতে ভালো করে ছড়িয়ে দেব, যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এর কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন একদম এরকম আঠালো আর টাইট টাইপের হয়েছে। আশা করি কনসিস্টেন্সি কেমন থাকবে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। যে কোনো হালুয়া বানানোর সময় আমরা যেরকম কনসিস্টেন্সি রাখি এটাও কিন্তু ওরকমই রয়েছে। তো এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, ঠান্ডা হয়ে গেলে এটা নিয়ে ফেরত আসছি। তো আমাদের চ্যবনপ্রাশের মিশ্রণটা এখানে একদমই ঠান্ডা হয়ে গেছে, মানে একেবারে ঠান্ডা মানে ঠান্ডাই হয়ে গেছে, একটুও কিন্তু আর গরম নেই এতে। তো এটাকে জাস্ট স্প্যাচুলা দিয়ে আরও একবার আমি মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা মধু। মধু এখানে 100 ml মতো নিয়েছি, আর মেজারিং কাপের এটা 1/2 কাপ মতো রয়েছে।
প্রথমে একসাথে আমি পুরো মধুটা দিয়ে দিচ্ছি না, অর্ধেকের একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এর সাথে জাস্ট 2 চিমটে মতো কেশর অ্যাড করব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, মানে কেশর চাইলে নাও দিতে পারেন। তো কেশরটা দেওয়ার আগে আঙুলের মধ্যে নিয়ে কেশরের স্ট্যান্ডগুলো একটু ভেঙে ভেঙে তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি। তো এবার ফাইনালি আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মধু দিয়ে যদি সেটাকে রান্না করা হয় গরমে, তাহলে কিন্তু মধুর গুণাগুণ পুরোপুরি চলে যাবে। তো সেই কারণে চ্যবনপ্রাশের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই মধুটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মধু দেওয়ার ফলে চ্যবনপ্রাশের শেলফ লাইফও কিন্তু অনেকটা বাড়বে, মানে এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকতে সাহায্য করবে মধুটা। তো বাকি যেটুকু মধু রয়েছে সেটুকুও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্যাস ফাইনালি আমাদের চ্যবনপ্রাশ এখানে এক্কেবারে রেডি। এবার এটাকে কোনো এয়ারটাইট কাচের কন্টেনারে ভর্তি করে রেখে দিতে হবে, আর প্রত্যেকদিন 1 চামচ করে খেতে হবে। খালি পেটে খেতে পারলে অবশ্যই ভালো, প্রত্যেকদিন খালি পেটেই খাবেন এটা। আর যদি আমার মতো খালি পেটে আমলকি খেলে অসুবিধা হয় আপনাদেরও, তাহলে এটা যে কোনো সময় খেতে পারেন দিনে, তবে ভরা পেটে না খাওয়ারই চেষ্টা করবেন। মানে খাবার খাওয়ার পরপরই এটা খাবেন না, দুটো মিলের মাঝখানে যে সময়টা থাকে সেই সময় খেতে পারেন, অথবা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগেও খেতে পারেন। মোদ্দা কথা হচ্ছে প্রত্যেকদিন এই চ্যবনপ্রাশ খেতে হবে, সে যখনই খাই না কেন। আর আজকের এই চ্যবনপ্রাশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো কুকিং চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই নতুন চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাকেও কিন্তু অবশ্যই অন করে দেবেন। তাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।